তোমার সাথে যা করেছি সব কিছু কড়ায় গন্ডায় শোধ করে নিয়ে আমি ফিরবো আদিবা। আমি আর সেই নরকের আগুনে পুড়ছি, সেই নরকের তোকেও আমি পোড়াবো। হৃদের ফোনটা কেটে দেওয়ার পর আদিত্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আদিত্যের মনে হলো সময় যেন আচমকা স্বস্তি হয়ে গেছে। তার সাজানো গোছানো পরিচিত পৃথিবীটা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে। হৃদের প্রতিটা কথা তার মগজের কোষে কোষে বিষাক্ত তীরের মতো বিচ্ছে। আদিবার ষড়যন্ত্রের কথাগুলো কানে বাজার পর হৃদয়ের গহীনে কোণে যেটুকু মায়ার রেশ ছিল তাও কর্পুসের মতো উড়ে গেল। আদিবা যাকে সে নিজের আত্মার চেয়েও বেশি আগলে রেখেছিল, সেই আদিবাই তাকে আজ জনসম্মুখে অপরাধী বানিয়ে সবার কাছ থেকে পর করে দিল। আর তার বাবা মা যাদের রক্ত তার শরীরে বইছে তারাও নির্দ্বিধায় আদিবার পক্ষ নিল। আদিত্য সোয়াল শক্ত হয়ে এলো, হাতের তালু ঘামতে শুরু করেছে তীব্র আক্রোশে। তার চোখে তখন এক প্রলয়ঙ্কারী সংকল্প। সে মনে মনে বিড়বিড় করলো, যে পরিবার আমাকে সহ্য করতে পারে না তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না আমি। মায়া বিসর্জন দিতে অনেক আগেই শিখেছি, এবার অস্তিত্ব বিসর্জনের পালা। দরকার হলে অভুক্ত হয়ে রাজপথে পড়ে থাকবো, তবু চৌধুরী বাড়ির টাকায় আর একটা দানাও মুখে তুলব না। সে অনেকক্ষণ ভাবলো, কিন্তু সামনে ধূসর অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। হঠাৎ তার স্মৃতির মণিকোঠায় এক অপরাজয়ের মানুষের মুখ ভেসে উঠল। এই অন্ধকারের সুড়ঙ্গ শেষে তিনি হতে পারেন একমাত্র আলোর দেশারি। আদিত্য এক অটল আত্মবিশ্বাস নিয়ে নাম্বারটা ডায়াল করলো। নম্বরে তার স্নায়ুকে খোদাই করা ছিল। কয়েকবার রিং হওয়ার পর অপর পাশ থেকে এক গম্ভীর এবং ভারী কণ্ঠ ভেসে উঠল। হ্যালো, কে বলছেন? আদিত্য কণ্ঠ আর মেঘের মতো গম্ভীর, কিন্তু পাহাড়ের মতো অবিচল। সে সোজাসুজি বলল, ফোনটা কি একটু মির্জা সাহেবকে দেওয়া যাবে? ওপাশ থেকে উত্তর এলো কিছুটা বিরক্তির সুরে। রাক্ষী বা পিয়ে যেই হোক, তার গলার স্বর অস্পষ্ট স্পষ্ট। স্যার এখন বিশ্রাম নিচ্ছেন, এই সময় তাকে বিরক্ত করার হুকুম কারোই নেই, আপনি পরে ফোন করুন। আদিত্য দমল না। সে জানে এই বাড়ির শৃঙ্খলা কত কঠোর। প্রতিটি মানুষ সেখানে রোবটের মতো নিয়ম মানে। দেওয়ালগুলো যেন শৃঙ্খলা তৈরি করছে। কিন্তু সে অতি প্রাকৃতিক ঠান্ডা গলায় বলল, আপনি ভেতরে গিয়ে একবার বলুন আদি ফোন করেছে। উনি যদি কথা বলতে না চায় তবে আমি আর বিরক্ত করব না। আদি নামটা শোনা মাত্রই ও পাশের মানুষটির কণ্ঠস্বর যেন অমূল বদলে গেল। বিরক্তির জায়গা নিল আতঙ্ক। লোকটি রীতিমতো তোতলাতে শুরু করলো। আদি মানে আদিত্য সাহেব? কি বলছেন স্যার? আপনার ফোন কেটে দেওয়া তো আত্মহত্যার সামিল। আপনাকে আমি এই কথা বলেছি শুনলে মির্জা সাহেব আমাকেই চাকরি থেকে বিতাড়িত করবেন। আমি অন্তত দুঃখিত স্যার, আসলে আর নাম্বারে সেভ করা ছিল না তো, তাই চিনতে পারিনি। আপনি দয়া করে একটু ধরুন, আমি এখনই ফোনটা মির্জা সাহেবের কাছে দিয়ে আসছি। মির্জা হায়দার আলী একজন প্রভাবশালী এবং দাপুটে ব্যক্তি, দেশের রাজনীতিক এক প্রলয়ঙ্কারী নক্ষত্র। তার নামের ওজনেই রাজপথ কম্পিত হয়, মন্ত্রীদের গলি টলমল করে। তার বাড়ির প্রতিটা সদস্য থেকে শুরু করে খোদ মন্ত্রী মিনিস্টাররাও তাকে জমের মতো ভয় পায়। তাকে অসময়ে ঘুম থেকে জাগানোর সময় এই তটলাটে কারও নেই, কিন্তু আদিত্যর জন্য এই দুর্ভাগ্য দুর্গের দরজা সবসময় খোলা। আদিত্য মির্জা সাহেবের একমাত্র মেয়ে মিনা বেগমের ছেলে, তবে তাদের সম্পর্কের সমীকরণটা বড়ই অদ্ভুত। মিনা বেগম আহমেদ চৌধুরীকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন, আর মির্জা সাহেব সেদিন দেশ ছেড়ে নিজের মেয়েকে মৃত বলে ঘোষণা করেছিলেন। কিন্তু রক্তের টান তিনি পুরোপুরি ছিঁড়তে পারেননি। মিনা বেগমের উপর আজন্ম রাগ থাকলেও নাতি আদিত্য হয়ে উঠেছিল তার শেষ বয়সের একমাত্র দুর্বলতা। সেই ছোটবেলায় আদিত্য যখন কেবল কিল্ডার গার্ডেনে পড়ে, তখন থেকেই মির্জা সাহেব মেয়ের অগোচরে নাতির সাথে দেখা করতে স্কুলে যেতেন। সময়ের সাথে সাথে আদিত্য বড় হয়েছে, নানার সাথে তার সম্পর্ক ততই পাকাপোক্ত হয়েছে। সবার অগোচরে নানা নাতির এক গোপন পৃথিবী গড়ে উঠেছে। মির্জা হায়দার আলী নাতির মধ্যে হয়তো নিজেরই ছায়া খুঁজে পেয়েছিলেন। সেই তেজ, সেই জেদ। আদিত্য বড় হওয়ার সাথে সাথে মির্জা বাড়ির তার যাওয়া আসা শুরু হয়। এভাবেই ধীরে ধীরে নানা নাতির সম্পর্কের তিক্ত ইস্পাতের মতো শক্ত হয়ে ওঠে। আদিত্যর মা বাবা হয়তো ব্যাপারটা আঁচ করতে পেরেছিলেন, কিন্তু আদিত্য এতটাই জেদি আর রাগ স্বভাবের যে কেউ তাকে এই বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন করার সাহস পায়নি। তাছাড়া মির্জা সাহেবের আর কোনো ছেলে মেয়ে না থাকায় তারাও নাতির সাথে নানার এই সম্পর্ক ছিন্ন করতে চায়নি। নাতি ফোন করেছে শোনা মাত্রই মির্জা সাহেবের ধরপড় করে বিছানা থেকে উঠে বসলেন।